অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমে আজ আমি মাধ্যমিক হিসাব বিজ্ঞান অর্থাৎ নবম দশম শ্রেণীর আর্থিক বিবরণী নিয়ে আমরা কথা বলবো এবং আর্থিক বিবরণীর বিশদায় বিবরণী তে আমরা দেখাচ্ছিলাম। বিশদায় বিবরণীর যে আছে সেই অপশানগুলো থেকে আমরা বেশ কিছু অপশান অলরেডি দেখিয়েছি। পরিচালন মুনাফা পর্যন্ত আমরা পরিষ্কার উদাহরণ সহ এগুলো বিস্তারিত দেখিয়ে আমরা নিট আসতে পারি এই বিষয়গুলো বলে দেব। তবে দিই বিশদায় বিবরণীতে কিন্তু শুধুমাত্র মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয়গুলো বসবে এবং এইগুলোকে আমরা প্রত্যক্ষ আয় ব্যয় এবং পরোক্ষ আয় ব্যয়গুলো নিয়ে বিভিন্ন শ্রেণীতে ভাগ করেছি। পরিচালন আয়, অপরিচালন আয়, অপরিচালন ব্যয় বিভিন্নভাবে। তাহলে এই অপশানগুলো আমরা একের পর এক দেখাচ্ছিলাম এবং আমরা যে জায়গা থেকে আবার আজকে শুরু করব। গত ক্লাসে আমরা পরিচালন মুনাফা পর্যন্ত দেখিয়েছি, আজকে ঠিক পরিচালন মুনাফা থেকে আমরা শুরু করব। তাহলে এখানে আমরা ছকটা দেখাই দিই। বিশদায় বিবরণীর আমরা পরিচালন মুনাফা পর্যন্ত এই অপশানটা বের করেছিলাম গত ক্লাসে। আজকে আমাদের যে অপশানটা দরকার হবে সেটা হলো অন্যান্য আয়গুলো। অন্যান্য আয়, তো অন্যান্য আয়গুলোর মধ্যে কী ধরনের থাকতে পারে, যেমন স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত মুনাফা থাকতে পারে, বিনিয়োগের সুদ থাকতে পারে, এছাড়া শিক্ষানবিশ সেলামি থাকতে পারে, প্রাপ্ত বাট্টা থাকতে পারে, প্রাপ্ত সুদ থাকতে পারে, বিভিন্ন ধরনের এইগুলো আমি লিখেছি এবং একটা একটা করে অপশানগুলো ধরিয়ে দিচ্ছি। যে অপশানটাতে সমস্যা প্রয়োজনে আমি সেগুলো আবার ব্যাখ্যা করে দেবো। প্রয়োজনে তোমরা কমেন্টে লিখে দিবে যে আমার এই অপশানটা বুঝতে অসুবিধা, আমি বিস্তারিত উদাহরণ সহ বলে দেবো, কোনো অসুবিধার কোনো কারণ নেই। তাহলে এখানে আমি যে উচ্চারণগুলো করেছি সেগুলো আমি আবার দেখা দিচ্ছি। স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত মুনাফা, আমার এইখানে আমি দুইটা ঘরের অপশানও রাখতে পারি। যদি কোনো সমন্বয়ের আইটেম থাকে তাহলে প্রথম ঘরে দেব, যদি সমন্বয়ের আইটেম থাকে কোন ঘরে দেব, প্রথম ঘরে। স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত মুনাফা দ্বিতীয় ঘরে দিলাম। বিনিয়োগের সুদ যদি আমার সমন্বয় থাকে নিশ্চয় করে আমরা এইখানে যোগ বিয়োগ করার পর এরপরে 2 নম্বর ঘরে পার করে দেবো। এই অপশানটা কিন্তু আমি গত ক্লাসে শিখিয়েছি, এই অপশানগুলো কিভাবে প্রয়োগ করতে হয়, দেখাতে হয়, অর্থাৎ সমন্বয়ের আইটেমগুলো প্রথম ঘর থেকে দ্বিতীয় ঘরে কিভাবে নিয়ে যেতে হয়, এগুলো আমরা নিশ্চয়ই করে তোমাদেরকে বিস্তারিত দেখিয়েছি। তাহলে এখানে নিশ্চয় করে বিনিয়োগের সুদ আমরা দিয়েছি, প্রাপ্ত বাট্টা এগুলো আমরা বলে দিয়েছিলাম যে এগুলো আসবে। প্রাপ্ত বাট্টা কোনগুলো, প্রাপ্ত বাট্টা যে বাট্টাটা আমরা অর্থাৎ টাকা আদায়ের ক্ষেত্রে আমরা ছাড় দিই, ছাড় পাই, টাকা যে ক্ষেত্রে আমরা টাকা পরিশোধ করি সেক্ষেত্রে যদি আমরা ছাড় পাই তাহলে এটা প্রাপ্ত বাট্টা ধরা হয়। তাহলে এখানে প্রাপ্ত বাট্টা, প্রদত্ত ঋণের সুদ, প্রাপ্ত বাট্টা, ঠিক আছে। প্রদত্ত ঋণের সুদ একটা বিষয় আছে। ঋণের সুদ মানে কিন্তু আমার অপরিচালন ব্যয়। ঋণের সুদ মানে কি, অপরিচালন ব্যয়। নিঃসন্দেহে পরিচালন ব্যয় মানে কিন্তু অপরিচালন, কি বলে, ঋণের সুদ কিন্তু অপরিচালন ব্যয়। বাট প্রদত্ত ঋণের সুদ খেয়াল রাখতে হবে, এখানে অপরিচালন আয়। এরপরে ব্যাংক জমার সুদ, ব্যাংক জমা সম্পদের সুদ কিন্তু আয় পরিণত হয়। যে কোনো সম্পদের সুদ খেয়াল রাখতে হবে, যে কোনো প্রকারের সম্পদের সুদ অপরিচালন আয় হবে। যে কোনো প্রকারের দায়ের সুদ অপরিচালন ব্যয় হবে। থিম হলো এই জায়গায় যে কোনো প্রকারের আয়ের সুদ, সম্পদের সুদ অপরিচালন আয় হবে এবং যে কোনো প্রকারের দায়ের সুদ অপরিচালন ব্যয় হবে। থিম এই জায়গায়, ওকে। তাহলে এরপরে প্রাপ্ত কমিশন এগুলো আমরা আলোচনা করেছি, মুখে বলে দিয়েছি জাস্ট কিভাবে বসবে। কোনো অপশান যদি বকেয়া থাকে তাহলে প্রথম ঘরে বকেয়া যোগ হয়ে দ্বিতীয় ঘরে পার হবে, গত ক্লাসে দেখিয়েছি। এই কারণে আজকে আর এগুলো বিস্তারিত দেখাচ্ছি না। বাড়ি ভাড়া আয়, এইখানে আমি একটু বলে দেব। বাড়ি ভাড়া
এখানে উপভাড়া নামে থাকতে পারে। উপভাড়া কি ধরনের, যেমন আমি একটা সাবলেট যদি নেই, বাড়ি ভাড়া নিলাম এবং একটা রুম যদি আমি সাবলেট দিই, আমার টোটাল বাড়ি ভাড়া কিন্তু ব্যয়, বাট আমার সাবলেট থেকে যে আয় আসছে এই আয়টা কিন্তু উপভাড়া এবং আমার এটা অপরিচালনা আয়। এইভাবে বিষয়গুলো বুঝতে হবে। তাহলে এখানে বাড়ি ভাড়া নামেও থাকে উপভাড়া, তাহলে বুঝিয়ে দিয়েছি লভ্যাংশ নিশ্চয় করে এটা আমাদের ইন টোটাল যদি এখানে আসে তাহলে আমার মোট আয়ের অপশানটা এটা এলো। এবং এখান থেকে আমরা অন্যান্য ব্যয়কে অপরিচালন ব্যয় নামে আমরা আগে লিখতাম, এখন অন্যান্য ব্যয় নামে লেখা হয় তোমাদের বইতে, সুতরাং আমি ওইভাবেই দেখাচ্ছি। উপরের ক্লাসগুলোতে অপরিচালন ব্যয় নামে লেখা হয়। আর আমি যেটা বললাম যে অন্যান্য আয়, এটা অপরিচালন আয় নামে লেখার কারণ নাই। ব্যাংক ঋণের সুদ থিম আমি তো বলেই দিয়েছি, আমি যা বলি তা এখানে প্রমাণ করে দেখাবো। সেটা হলো এই দুইটা আইটেম বাদে আমি যে মূল ফর্মুলাটা তোমাদের দিয়েছি সেটা হলো যে যদি দায়ের কোনো সুদ থাকে তাহলে অন্যান্য ব্যয়ের মধ্যে যাবে, আমরা এটাকে অপরিচালন ব্যয় নামেও ডাকি। তাহলে অন্যান্য ব্যয়ের মধ্যে কোনটা যাবে, মূল ফর্মুলাটা কি, মূল ফর্মুলাই হলো যদি দায়ের সুদ থাকে, দায়ের সুদ, তাহলে এখানে যে যতগুলো আইটেম আছে, যেমন ঋণপত্রের সুদ দায়ের সুদ, ব্যাংক ঋণের সুদ দায়ের সুদ, ব্যাংক জমা অতিরিক্ত সুদ দায়ের সুদ, তাহলে এই থিমের উপরে 5টা আইটেম আছে, 5টার মধ্যে 3টাই কিন্তু ওই থিমের উপরে পড়ে গেছে। আর স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত ক্ষতি আর চুরিজনিত ক্ষতি, বিবিধ ক্ষতি, এগুলো থাকতে পারে 2-3টা আইটেম। এইভাবে আইটেমগুলো আয়ত্ত করতে হবে এবং আয়ত্ত করে এই ফরম্যাটটা মাথার মধ্যে রাখতে হবে। এখন আমি যদি ফরম্যাট মাথায় না রাখি, এই বিশাল অঙ্ক যদি আমি বারবার করতে যাই তাহলে অঙ্ক হবে না। অঙ্কের এনভায়রনমেন্ট বলা হয় এগুলোকে, উপাদানগুলোকে আমরা বলি অঙ্কের এনভায়রনমেন্ট, এবং এনভায়রনমেন্ট জানলেই অঙ্ক পারা যাবে, না জানলে অঙ্ক পারা যাবে না, এটাই কথা। এখন বিশদ আয় বিবরণ, আর্থিক অবস্থা বিবরণী, হ্যাঁ 2 পেজ 3 পেজ মিলে হয়, সৃজনশীল অল্প অল্প মাঝখান থেকে চাওয়া হয়, তার মানে সব বিষয়বস্তুর মূলে আমার অঙ্কের উপাদানগুলো শিখতে হবে, যে আর্থিক বিবরণীর বিশদ আয় বিবরণীতে কোন কোন উপাদান কিভাবে হয়। আমি একটা আইটেম কিন্তু বিশ্লেষণ করেছি, গতদিন কিছু বিশ্লেষণ করেছি, প্রতিদিনে আমি বিশ্লেষণ করব। অর্থাৎ এই প্রতিদিনের ক্লাসগুলোই খুবই গুরুত্বপূর্ণ। সার্বিক ক্লাসগুলো যখন হয়ে যাবে তখনই আমরা সৃজনশীলে যাব, তখন এনভায়রনমেন্টগুলো জানা হয়ে গেল। ঠিক এনভায়রনমেন্ট জানলেই আমার সুন্দর করে আমার লেখাপড়া সুন্দর হবে, অঙ্কগুলো সুন্দরভাবে বোঝা যাবে। আমরা উদাহরণ দিয়েই বলেছিলাম যে যদি 10টা পেন থাকে এবং এই পেনগুলো বিভিন্ন কালারের হয়, আমার যদি জানা থাকে, আমি যদি বলি রেড কালার একটা পেন বের করো, রেড কালার যদি ওর মধ্যে থাকে তো বলবা যে রেড কালার আছে, আর না হলে তো বলবা যে রেড কালারই নাই, আমি কীভাবে বের করবো। এটা সৃজনশীল উত্তর এবং ভালো উত্তর। তুমি উপাদান জানো বিধায় তুমি বলতে পেরেছো, কিন্তু তুমি না জানলে বলবা কীভাবে। সুতরাং এইটাই হলো অ্যাকাউন্টিংয়ের যে আর্থিক বিবরণী, তার এনভায়রনমেন্টগুলো আমি দিয়ে দিচ্ছি। এনভায়রনমেন্টগুলো তোমার জানা লাগবে, এই হলো মূল বিষয়। যা হোক, তো আমার এই বিষয়গুলো প্রথম ঘরে হবে, দ্বিতীয় ঘরে এখানে এমনি করে যদি বকেয়া প্রথম ঘরে লিখে এরপরে দ্বিতীয় ঘরে যেতে হয়, নোট করে এই ঘরে পার করে দিয়ে বিয়োগ, এটা থেকে এটা বিয়োগ করলেই আমার নেট মুনাফা পাওয়া যাবে। নেট মুনাফা এই হলো অপশন। নেই সুন্দর মতো নিশ্চয় করে বোঝা গেছে। আমরা বিষয়টা আমরা শুরু থেকে শেষ পর্যন্ত একটা করে সুন্দর করে অপশানগুলো বুঝিয়েছি। এরপরেও তোমার কোনো সমস্যা থাকলে তুমি নিশ্চয় করে জানিয়ে দিবে, ওই আইটেমগুলো নিয়ে আবার আলোচনা করব। আশা করি কোনো সমস্যা হওয়ার কথা না। তো আমরা পরের অপশানে আর একটা বিষয় নিয়ে আজকে আলোচনা করি। সেই আলোচনাটা হলো যে নেট ক্রয় কিভাবে আমরা নির্ণয় করতে পারি। এটা আমি মিশিয়ে দিলাম, তোমরা এটা প্রয়োজনে ভিডিও দেখে নিজেরা ফলো করবা এবং মুখস্থ করবা। এগুলো বুঝে মুখস্থ করতে হয়, যদি বুঝে মুখস্থ করা হয় তাহলে সুন্দর মতো এগুলো পারা যায়, আর যদি বুঝে না মুখস্থ করা যায় তাহলে কিন্তু এগুলো পারা যায় না।
সুতরাং এগুলো বুঝতে হবে। এরপরে আরেকটা আইটেম আমি দেখাবো, সেটা হলো নিট বিক্রয়টা কিভাবে দেখাতে হয়। নিট বিক্রয় ক্যালকুলেশনটা একটু আমি দেখিয়ে দিই। সেটা হলো নিট বিক্রয়, নিট বিবরণ টাকা নিট বিক্রয় নির্ণয়, নেট বিক্রয় নির্ণয়। তাহলে এটা কিভাবে নির্ণয় করতে হয়, যেমন বিক্রয় যোগ লিখিত বিক্রয়, এরপরে মাইনাস বিক্রয় ফেরত, মাইনাস বিক্রয় বাট্টা, তাহলে এইভাবে আর কি। এরপরে আরও কিছু থাকতে পারে, মাইনাস বিক্রয় ভ্যাট, এইভাবে সুন্দর করে আমরা নেট ক্রয় বা নেট বিক্রয় নিয়ে ডিরেক্ট লিখেছিলাম। আজকে আমরা নির্ণয় করে দিলাম যে আমার নেট বিক্রয় কিভাবে নির্ণয় করতে হয়। আমরা বিক্রয়ের সাথে অলিখিত বিক্রয় যোগ, বিক্রয় ফেরত মাইনাস, বিক্রয় বাট্টা মাইনাস, বিক্রয় বাট্টা কীভাবে বের করতে হয়, এটা তো আমরা যখন বাট্টা করব আমরা নিশ্চয় করে দেখিয়েছিলাম। ক্রয় এবং বিক্রয়ের সময় যে বাট্টাগুলো থাকে এই বাট্টাগুলো মূলত আমার দেখাতে হয়। তো আমি বেশি বেশি করে দিচ্ছি না, পড়াগুলো বেশি বেশি করে দিলে তোমরা আসলে ফলো করতে তোমাদের কষ্ট হবে। এই কারণে আমরা অল্প অল্প করে দিচ্ছি। আর্থিক বিবরণ একটা বিশাল বিষয়, কিন্তু আমরা অল্প অল্প করে দেই, অল্প অল্প করে যেন তোমরা ক্লাসে আমরা যেমন নেট ক্রয় কিভাবে নির্ণয় করতে হয়, নেট দেনাদার বা নেট প্রাপ্য হিসেবে, এই বিষয়গুলো আগামী ক্লাসে দেখব। তবে আজকে প্রতিদিনের ক্লাসে আমি যেভাবে সুন্দর করে আমি যতটুকু দেখাচ্ছি, তোমরা এই অপশানগুলো সুন্দর করে ফলো করো এবং এইভাবে ফলো করলে শেষ পর্যন্ত অঙ্কগুলো আমি কীভাবে অঙ্কে প্রয়োগ করি, এনভায়রনমেন্টগুলো আমি শেখাচ্ছি এবং প্রয়োগগুলো কিভাবে করি এগুলো সুন্দরভাবে বোঝা যাবে। তা নাহলে হবে না। তবে একটা বিষয় দুঃখজনক, সেটা হলো তোমরা ক্লাসে উপস্থিত থাকো না। এটা কিন্তু বাংলাদেশ সরকার যেখানে নির্দেশ দিয়েছে অনলাইন ক্লাস ফলো করার জন্য, তোমরা সেখানে উদাসীন। এটা খুব দুঃখজনক। তা যা হোক, আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।